Siga meu conselho, desligue seus aparelhos, que a nossa hora chegou. Você sempre dizia que a minha companhia é tudo de bom. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার আর ঘড়িতে এখন প্রায় 6:15 মতো। গুবলু স্কুলে যাবে, তাই সকালবেলায় চলে এসেছি গুবলুর ব্রেকফাস্টটা রেডি করতে। আর গত দুদিন ধরে গুবলুর বেশ শরীর খারাপ ছিল, এতটাই শরীর খারাপ ছিল যে ওকে আর সোমবার স্কুলে পাঠায়নি। আসলে শুক্রবার স্কুল থেকে আসার পরই ওর প্রচণ্ড হাঁচি হচ্ছিল, সাথে ছিল ওর রানি নোজ। আসলে এখানে এই সময়টা মানে স্প্রিং থেকেই এখানে ভীষণ পোলেন অ্যালার্জি হয়। তো যাদের পোলেন অ্যালার্জির এই প্রবলেমটা আছে তাদের এই সময় না ভীষণ প্রবলেম হয়। আর গুবলু যেহেতু খুব ছোট, তাই ওকে পোলেন অ্যালার্জির জন্য সেরকমভাবে কোনো ডাক্তারে ওষুধ দেয়নি। বলেছিল আর একটু বড় হলে ওর অ্যালার্জি টেস্ট করে তারপরে ওর পোলেন অ্যালার্জির ওষুধ দেবে। সেই জন্য ওর ভীষণ প্রবলেম হয় এই সময়টায় এলেই। আর এত কষ্ট পাচ্ছিল, তাই আমি ওকে একটা অ্যান্টি অ্যালার্জি দিয়েছিলাম। সেটা দেবার পরই ভীষণভাবে সর্দিটা ওর বসে গেছিল। তারপরে অবশ্য নেবুলাইজার দিতে এখন অনেকটা ঠিক আছে। সোমবারে খুব একটা ভালো লাগছিল না শরীরটা, তাই ওকে সোমবারে পাঠায়নি। আর আজকে ওর একটা পরীক্ষা আছে, তাই ওকে যেতেই হবে। আসলে এখন তো মিডল স্কুলে আছে, মিডল স্কুলে পড়ার চাপটাও কিন্তু অনেক বেড়ে যায়। আসলে 1-2 দিনই যদি স্কুলে না যায়, ওর যে অ্যাসাইনমেন্টগুলো থাকে সেগুলো যদি ও সাবমিট না করে, ওর গ্রেড কিন্তু অনেকটা কমে যায়। তাই খুব শরীর খারাপ না হলে কিন্তু আমরা একদমই চাই না যে ও স্কুলে না যাক। তাই সেদিন খুবই শরীরটা খারাপ ছিল বলেই ওকে আর বলিনি যে স্কুলে যা। ও অবশ্য বলছিল যে না আমি স্কুলে যাই, আমার পরের দিন পরীক্ষা আছে, কিন্তু তবু আমরা যেতে দিইনি যে একদিনের জন্য আবার 2 দিন শরীর খারাপ হবে, এর থেকে একেবারে ঠিক হয়ে স্কুলে যাবি। চলুন, গুবলুরও ব্রেকফাস্ট হয়ে গেছে, টাইমও হয়ে গেছে, এবারে যাই ওকে ছেড়ে দিয়ে আসি। আর আজকে ওর মিউজিক ইনস্ট্রুমেন্টটা নিয়ে যায়, আজকে সোমবারই নিয়ে যায়, কিন্তু আজ সোমবার যেহেতু যেতে পারেনি স্কুলে, তাই আজকে মঙ্গলবার নিয়ে যাচ্ছে। চলুন ওকে দিয়ে আসি, তারপরে আজকে কাজ সারবো। যদিও আজকে আমার রুটিনটা একটু অন্যরকম। ওয়েট করে আছি টেম্পারেচারটা কবে একটু বাড়বে। এখনও সকালের দিকটা ফিলস লাইক 5, 4 বা 3 এরকম থাকে, তাই অত ঠান্ডাতে বাইরে গিয়ে আর দাঁড়িয়ে থাকা যায় না, তাই গাড়ি নিয়েই ওকে ছেড়ে আসি। আর একটু বাড়ুক, মোটামুটি এই 8-10 মতো থাকবে, তখন গিয়ে হেঁটে হেঁটে দিয়ে আসবো। আসলে কি হয়, সকালবেলা এরকম হেঁটে হেঁটে দিতে যেতে না খুব ভালো লাগে, একটু হাঁটাও হয়ে যায় আর পরিবেশটা এত ভালো লাগে তখন, সেই জন্য খুব হেঁটে যেতে ইচ্ছা করে। কিন্তু ওই ঠান্ডাই সবসময় বাদ সাজে। বাড়ি ফিরে গেছি, এবারে টুকটুক করে আমার যা হাতের কাজ আছে সেগুলো সারতে লেগেছি। আর আজকে অন্যরকম রুটিন বলার কারণ হচ্ছে গোলক অফিস যাবে। সাধারণত ওয়ার্ক ফ্রম হোম করে, কিন্তু কিছু কিছু প্রয়োজনে ওকে মাঝে মধ্যেই অফিস যেতে হয়। সেরকম আজকেও যাবে, আবার আগামীকালও যাবে। তাই সকালবেলা উঠেই ওর জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো। লাঞ্চ নিয়ে যাবে না, বললো অফিসেই করবে। আর ফিরবে সেই একদম ডিনার করে। আর যেহেতু কেউই খাবার নেই দুপুরবেলা, আর রাত্রেবেলাতেও শুধু আমি আর গুবলু, তাই রান্নারও অত আর ঝামেলা নেই। সেই জন্য ব্রেকফাস্টটা একটু ভালো করে বানাচ্ছি। এখানে আজকে ব্রেকফাস্টটা বানাবো চিড়ের পোলাও। আমরা বাঙালিরা যেরকম চিড়ের পোলাও বানাই সেরকমভাবেই বানাবো। তাই এখানে আগে চিড়েটাকে একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি। যদিও খুব বেশিক্ষণ ভেজাতে হয় না, বেশিক্ষণ ভিজে গেলেই আবার একেবারে নরম হয়ে যাবে, তাই অল্প একটু জল দিয়ে একটু সামান্য মানে এই 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। চলুন, এটা যতক্ষণ ভিজছে ততক্ষণ ভাবছি সবজির কাটার কাজটা এগিয়ে নিই, কারণ ঘড়ির কাটা তো এগিয়েই চলেছে, গোলক এক্ষুনি নিচে নেমে চলে আসবে। বেশ কয়েক বছর হয়ে গেছে গোলককে আর সেরকমভাবে রেগুলার অফিস যেতে হয় না। ও ওয়ার্ক ফ্রম হোমই করে, মাঝে মধ্যে যখন প্রয়োজন হয় তখন অফিস যায়। তাই সকালবেলা উঠেই ধরপড় করে রান্না করা, লাঞ্চ রেডি করা, এই সবগুলো আর করতে হয় না। সেই জন্যই আজকে করতে হচ্ছে বলে একটুখানি আমার অন্যরকমই লাগছে। যাই হোক, এখানে দেখুন আমি চিড়ের পোলাওয়ের জন্য সব কেটে নিয়েছি। এখানে আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু লেবু, কারি পাতা আছে, সাথে একটু লঙ্কা। আর এখানে দেখুন চিড়েটাকেও আমি জলটাকে ছেঁকে মানে নিংড়ে একদম রেডি করে নিয়েছি।
আর নিয়েছি এখানে কাজু কিশমিশ। সাধারণত সবাই পিনাট নেয়, কিন্তু আমরা বাঙালিরা সাধারণত কাজু কিশমিশই দিয়ে থাকি, তাই কাজু কিশমিশ নিয়েছি। চলুন এবার ঝটপট বানিয়ে নিই। এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। তার মধ্যে প্রথমে কাজুটাকে ভেজে নেব। কাজুটা অল্প ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কিশমিশগুলো আর কাজুগুলো যখন একসাথে ভাজা হয়ে যাবে এগুলোকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে এখানে ফোড়নে দেব বেশ অনেকটা সর্ষে আর দেব 2টো শুকনো লঙ্কা। সর্ষে আর শুকনো লঙ্কাটাকে অল্প ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছু এখানে কারি পাতা ছিল, সেই কারি পাতাগুলো একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে এখানে অ্যাড করে দেব অল্প একটুখানি হলুদটাও একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো হালকা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, আলুটা সেদ্ধ হওয়া অবধি এটাকে ভাজবো। পেঁয়াজটা বেশি ভেজে নিলে ভালো লাগে না, হালকা ভাজবো। আর তার মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন আর নাও দিতে পারেন। আর অ্যাড করে দিলাম এখানে অল্প একটু আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেই ফ্রোজেন মটরশুঁটি সব দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভাজার পর তার মধ্যে অ্যাড করে দিলাম যে ভিজিয়ে রেখেছিলাম যেই চিড়ের মধ্যেও দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু চিনি। যেহেতু আমরা বাঙালিরা চিড়ের পোলাওয়ে একটু মিষ্টি খাই, তাই একটুখানি মিষ্টি অ্যাড করলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু চিড়ের পোলাও রেডি। চিড়েটা খুব বেশি ভাজবো না, কারণ চিড়ে বেশি আবার ভাজলে না রাবারের মতো হয়ে যায়। তাই অল্প একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটা তাও কমিয়ে রেখেছি, অল্প একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। আর একদম লাস্টে মানে গ্যাস অফ করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি লেবুর রস দিয়ে একবার দেখবেন নুন মিষ্টির সাথে লেবুর রসটা এত সুন্দর ব্যালেন্স হয়ে যায়, টেস্টটা কিন্তু দারুণ লাগে। চলুন চিড়ের পোলাওটা হয়ে গেছে, এটা রেখে দিই সাইডে। তারপরে চাটা বসিয়ে দিই। সকাল সকাল আমারও চা খাওয়া হয়নি, আমি ভাবলাম একবার গোলকের ব্রেকফাস্টটা একদম রেডি করে তারপরে চা নিয়ে একবারে বসবো। চা খেতে খেতে বারবার উঠে দেখবেন কাজ করতে ইচ্ছা করে না, চা পুরো ঠান্ডা জল হয়ে যায়। তাই একেবারে সব রেডি হয়ে গেলেই চাটা নিয়ে বসবো। আর এখানে এখন সার্ভ করে দিচ্ছি। আর দেখুন দারুণ লাগছে না দেখতে, খুব ভালো হয়েছিল চিড়ের পোলাওটা। তবে এর মধ্যে আপনারা একটু ওপর থেকে যে হলদিরামের ভুজিয়া হয় সেটা দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে, অনেকটা চাটের মতো হয়ে যায়। যেহেতু নুন মিষ্টি ঝাল টক একটা থাকে, তাই খেতে দারুণ লাগে। আর কিছুক্ষণের মধ্যে গোলকও বেরিয়ে যাবে 8টার মধ্যে। আর গুবলুও তো চলে গেছে স্কুলে, তাই আমার হাতে আছে অনেক সময়। যেহেতু রান্নাবান্না নেই, রান্নাবান্না থাকলে সময় মানে সকালের দিকের অনেকটা সময় চলে যায়। রান্নাবান্না না থাকলে তখন সেই সময়টা আমি অন্য কাজ করে কাটাই। যেই অনেক দিন ধরে আমার আয়রনগুলো পড়ে আছে, সেগুলো ভাবছি আজকে পুরো সব আয়রন করে নেব। কারণ এই আয়রন করতে গেলে এত টাইম লাগে, সেই একসাথে বসে এতগুলো আয়রন করা যায় না। তাই যখনই দরকার হয় 1-2টো আয়রন করে তারপরে পরি। তবে অনেক দিন ধরে পড়ে আছে দেখে মনে হলো আজ হাতে সময় আছে, একটু আয়রন করে নিই। আর কালও যেহেতু গোলক অফিস যাবে, তাই কালকেও হাতে সময় পাবো। কালকে ভাবছি বাগানের কাজটা করব। আজকে যেহেতু খুব রোদ দিয়েছে সকাল থেকে, তাই আর আজকে বাগানের কাজ করিনি। চলুন গোলক বেরিয়ে গেল, এবার আমিও কোমর বেঁধে নেমে পড়ি। বাড়িতে সবাই থাকলে সকাল থেকে দেখবেন কাজ বলতে রান্নাটাই মেন থাকে, কারণ এতবার রান্না করা আর খাওয়া হয়, তার জন্য অনেকটা সময় চলে যায়। তাই যেদিন রান্না থাকে না তখন আমি সেই সময়টায় অন্য কাজগুলো করে থাকি। আর যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই যে তাদের বলবো একটু অন্য কাজ করে দিতে, আমি অন্য কাজ করে নিলাম, শেয়ার করলে হয়ে যায়। কিন্তু যেহেতু একাই সব কিছু ম্যানেজ করতে হয়, তাই একদিনে সবটা করা সম্ভব হয় না, অল্প অল্প করে করতে হয়। আবার যখন সময় পাই সেই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করে নিই, যেমন আজকের সময়টা। আর এখানে দেখুন বাইরে এসে আমার পিওনি গাছগুলো দেখছিলাম, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুঁড়ি এসে গেছে। আর একটু গাছটা বড় হলেই মনে হচ্ছে ফুল ফুটতে থাকবে। আর আপনাদের দেখাবো যে পিওনি ফুলগুলো কি অসাধারণ দেখতে হয়। গুড মর্নিং এভরিওয়ান। আমি আসলে সামনাসামনি আজকে কথা বলতে এলাম, তার কারণ হচ্ছে একজন বন্ধু জিজ্ঞাসা করেছেন যে আমার ফুল গাছগুলো কিভাবে আমি কেয়ার নিই। অ্যাকচুয়ালি ফুল যে কোনো গাছেরই মূল প্রবলেম হচ্ছে জল বেশি পড়ে গেলেও গাছের প্রবলেম, আবার কম হলেও গাছের প্রবলেম।
তো আর ফুলের আরেকটা ব্যাপার হচ্ছে, ফুলের গাছে একটুখানি রোদ তো লাগেই, মানে 2-3 ঘন্টা হলেও রোদ লাগে। তবে আমি যে ফুল গাছগুলো লাগিয়েছি ওগুলো সিজন ফ্লাওয়ার, পিটুনিয়া, এগুলোতে জল ভীষণ কম লাগে। কারণ আমার মাই আমাকে বলেছিল যে এগুলোতে একটু জল কম দিবি, কারণ এগুলো জল বেশি দিলে খারাপ হয়ে যায়। তাই আমি দেখেই জল দিই, কারণ যখন দেখি যে মাটিটা খুব ড্রাই হয়ে গেছে তখনই আমি জল দিই। আর কিছু কিছু গাছ আছে আমার পিটুনিয়া ছাড়াও, সেগুলো তো জল একটু কম হয়ে গেলেই দেখি নেতিয়ে পড়ে, তখন আমি জল দিয়ে দিই। তো জলটাকে একটু দেখে দিতে হবে, আর একটু রোদ মানে হালকা রোদে থাকলে বেশি ভালো। তবে একবার আমি দেখেছিলাম এইখানে গাছগুলো রেখে, সেই টাইমে একটু গরমও পড়েছিল, 20-21 ডিগ্রি টেম্পারেচার যাচ্ছিল সেলসিয়াসে। তো তখন দেখলাম গাছগুলো দুপুরবেলায় বেশ ঝিমিয়ে গেছিলো। তখন আমি বুঝলাম যে খুব বেশি মানে রোদেও রাখা যাবে না, কিছুক্ষণ রোদে থাকার পর ছায়াটাই মেনলি দরকার। তো সেই জন্য আমি সামনেই আবার নিয়ে গেছিলাম। তো ওখানে দেখলাম গাছগুলো ভালোই গ্রো করছে। আর জলটাকে আমি ওইভাবেই দেখে দিই, যে যখন দেখি অনেকটাই ড্রাই হয়ে গেছে গোড়াটা তখনই আমি জল দিই। আর জল যদি লাগেও ওরা সাইন দিয়ে দেবে আপনাকে, মানে ঝিমিয়ে যাবে, তখনও বুঝবেন যে জলের প্রয়োজন আছে। চলুন আপনাদের এবার সামনের দিকটা একটু দেখিয়ে নিয়ে আসি, সামনের দিকের ফুলগুলো কীরকম গ্রো করছে। পেছনের দিকে তো দেখালামই, মানে ব্যাকইয়ার্ডে আমি জবা গাছ আর বেলি গাছটাকেও দেখলেন বাইরে করে দিয়েছি, যেহেতু এখন টেম্পারেচার আর মাইনাসে যাচ্ছে না সেই জন্য। আর এখানে দেখুন গাছগুলো কিন্তু ভালোই গ্রো করছে, জানেন তো, দেখছিলাম আমি ফুলও ফুটছে। দেখুন এই হলুদ ফুলগুলো কি সুন্দর ফুটেছে, বড় বড়, আর কালারটা কি সুন্দর, এই হলুদ কালারটা আমার খুব প্রিয়। আর এখানে পিটুনিয়াগুলোতেও কিন্তু ফুল ফুটছে। এক বন্ধু বলেছিলেন যে ফুলগুলো তুলে দিতে, তাহলে গাছটা প্রথম ছোট থাকাতে ভালো গ্রো করবে, প্রথমেই যদি ফুল দিতে শুরু করে তাহলে গাছটা ভালো গ্রো করবে না। কিন্তু আমি এত সুন্দর ফুল জানেন তো, তুলতে আর ইচ্ছে করছে না। আর চারিদিকে দেখুন কদিন পর এত বৃষ্টি হয়েছে, ঘাসগুলো গজিয়ে চারিদিকে একদম সবুজ কার্পেটের মতো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ঘাস কাটতে হবে। চলুন এবার আমিও ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি। আর ব্রেকফাস্ট করতে করতেই ভাবছি এখানে আমার ফেসবুকে যে ইন্ডিয়ান ব্লগার অন্তরা বলে পেজটা আছে, সেখানে আমি একটা ভিডিও আপলোডও করে নেব সকালবেলায়। এই সকালবেলাটা এইসব কাজগুলো না করলে আর সারাদিন আর সময়ই পাই না। যাই হোক, আজকে তো বললামই প্রচুর আয়রন আছে, তো যেদিন আমি ফাঁকা টাইম পাই সেদিন আমি এইভাবেই কাজগুলো ভাগ করে নিই। যেই কাজগুলো করতে অনেকটা সময় লাগে, যেদিন রান্নাবান্না না থাকে সেদিন সেই কাজগুলো করি। আর রান্নাবান্না যেদিন থাকে সেদিন পুরোটা না করলেও অল্প অল্প করে করি, তখন এইভাবেই ম্যানেজ করতে হয়। আজকে বড় কাজ বলতে এই আয়রনগুলোই বসে বসে করব। দেখুন আমার পাশে কত জামা কাপড় আছে, এই রকম এখনও আরও আছে কিছু। তো আজকে ভাবলাম এইটাই করি, কারণ এইটাই করতে আমার প্রায় 2 ঘন্টা লেগে যাবে। আর বাকিগুলো আবার আরেকদিন করে নেব যখন সময় পাবো। কাল ভাবছি ওই যে বললাম বাগানের কাজটা করব, কাল একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, তাই ভাবলাম কালকে বাগানের কাজটা করে নেব। এইভাবেই আমি ভাগ করে কাজ করি। একসাথে সব কাজ হয়নি বলে করতে যাই, তারপরে ভীষণ শরীর খারাপ হয়ে যায়, ভালো লাগে না। তাই যখন সময় পাই তখন একসাথে ভাগ করে করে কাজগুলো করে নিলে কাজটাকে আর সেরকম মানে কাজের প্রেশার সেরকম মনে হয় না। শুধু আমরা এখানে আছি বলে আমাদের হেল্পিং হ্যান্ড নেই তা নয়, দেশেও অনেকেই থাকেন যারা বিনা হেল্পিং হ্যান্ডেই কাজ করেন, তারাও হয়তো এইভাবেই কাজ সারেন। কারণ যখন একা হাতে সব কিছু করতে হয় তখন কিন্তু একটা লিস্ট বানিয়ে নিতে হয়, কোন দিন কোন কাজ করব, কোন কাজটা মানে কোন সময়ে কোন কাজটা হয়ে যাবে, সেই রকমভাবে প্ল্যান করে করলে কিন্তু কাজগুলো খুব ইজিলি হয়ে যায়। আমিও সেভাবেই করি, যেহেতু একা হাতে করতে হয় তাই প্ল্যান না করে করলে কিন্তু কোনো কাজই ঠিকঠাক হয় না। চলুন, আয়রনগুলো তো হয়ে গেছে, ওপরে সব জায়গায় রেখে দিয়ে চলে এসেছি। এবার ভাবলাম কিচেনের কাজগুলো অল্প অল্প করে শুরু করি। সকাল থেকে বাসন পড়ে আছে, আর বাসনগুলো আজকে ভাবলাম হাতে আর ধোবো না, যেটুকু বাসন পড়বে ডিশওয়াশারে দিয়ে দেবো। যেহেতু বাড়িতে আর কেউ নেই, সেভাবে বাসন কোসন হচ্ছে না, তাই অল্প যেটুকু হবে ডিশওয়াশারে দিয়ে দেবো। তা না হলে সারাদিন বাড়িতে যা বাসন পড়ে সবাই থাকলে তখন একসাথে সবগুলো ডিশওয়াশারে আটে না। তাই ডিশওয়াশারটা আগে খালি করে নিলাম, যাতে যেই বাসনগুলো সিঙ্কে রাখা আছে সেগুলো একে একে রেখে দিতে পারবো।
সকাল থেকে টুকটুক করে অনেক কাজ সারা হলো। তার মধ্যে আয়রন করতে তো সব থেকে বেশি টাইম লেগেছে, প্রায় 2.5 ঘন্টা মতো। তারপরে স্নানটা করে এলাম, ভাবলাম এবার পুজোটা করে নিই। আর কস্কো থেকে যে আমগুলো এনেছিলাম দেখলাম টিপে টিপে কোনোটা পেকেছে কিনা, তবে দেখলাম 1-2টো একটু নরম হয়েছে। তাই ভাবলাম বছরের প্রথম আম, তাই ঠাকুরকে দিয়েই খাবো। ঠাকুরকে একটা আম ধুয়ে দিলাম, গোটা আমই দিলাম। যেহেতু গোলক আর গুবলু নেই তাই আমটা এখন আর কাটছি না, কারণ কেটে নিলেই ওটাকে ফ্রিজে রাখতে হবে, আর কাটা ফল বেশিক্ষণ ফেলে রাখা ভালো না, তাই আমটা গোটাই দিলাম। চলুন, পুজো তো হয়ে গেছে, এবারে রান্নাটাও ঝটপট সেরে নিই। রান্না বলতে আজকে খুব অল্প সামান্যই করব, জাস্ট আমার মতো। আবার রাত্রেরটা রাত্রে দেখব, কারণ গোলক তো খেয়েই আসবে, আর গুবলুর জন্য একটু হালকা কিছু করলেই হয়ে যাবে। তাই এখানে ভাবলাম আজকে এখানে অনেকগুলো শিম রাখা ছিল, এতগুলো শিম কিসে ইউজ করব। তাই ভাবলাম একটু শিম ভর্তা বানিয়ে নিই। শিম ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। আর সাথে করব একটুখানি নিম পাতা ভাজা আলু সেদ্ধ দিয়ে মাখবো। আলু সেদ্ধ দিয়ে নিম পাতা ভাজা মাখা খেতে খুব ভালো লাগে। শুধু তাই কেন, আমার নিম বেগুন খেতেও ভীষণ ভালো লাগে। তবে নিম বেগুন আমরা প্রায়ই খাই, কিন্তু আলুতে মেখে এইভাবে, মানে আলু সেদ্ধর সাথে নিম পাতা ভাজা মেখে এটা খাওয়া হয় না, কারণ গোলক আলু খুব একটা খেতে চায় না। তাই ভাবলাম এই সুযোগেই আমি খেয়ে নিই। এখানে মা নিম পাতা এনেছিল, এই নিম পাতা আমার কাছে প্রায় 1-2 বছর ধরে থাকে। আবার যখন শেষ হয়ে যায় তখন যখন ইন্ডিয়া যাই মারা রাখে, সেইগুলোই নিয়ে আসি। এখানে দেখুন নিম পাতাটা অল্প তেলে হালকা করে ভেজে নিলাম, দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। এই তেলটার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব, কারণ এটা খানিকটা দেবো ভর্তাতে, আবার খানিকটা ওই নিম পাতা দিয়ে যে আলু সেদ্ধটা মাখবো সেখানেও দেব। তার মধ্যে এবার ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও দেব শিম ভর্তার মধ্যে, তাই পেঁয়াজটাকেও এখানে ভালো করে ভেজে তুলে নিতে হবে। ওইদিকে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখানে আমি ভাতটাও সাইডে বসিয়ে দিলাম। এখানে যে অতটা গরম পড়ে না, তবু আমরা নিম পাতাটা খাই, কারণ গরমেই বলে নিম পাতা খুব ভালো হয়, ঘামাচি বা অন্যান্য যে স্কিনের প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু হয় না। কিন্তু এখানে অত গরম না পড়লেও খাই। আগের ব্লগেই আপনাদের বলেছি, ওই যে ছোটোবেলার অভ্যাস, সময়ে সময়ে যা করে এসেছি সেগুলো আমরা এখানেও করতে থাকি। আর দেশে যাবার আগেই মাকে অর্ডার হয়ে যায় যে কিছু কিছু জিনিস নিয়ে আসি, যেমন নিম পাতা, তারপরে বড়ি, এরকম আরও অনেক কিছু আছে খাবার জিনিস, যেগুলো মাকে বলি আগে থেকে সব সঞ্চয় করে রেখো। যাই হোক, এখানে দেখুন আলু সেদ্ধটাও হয়ে গেছে। আলু সেদ্ধর মধ্যে শুকনো লঙ্কাটা মেখে নিলাম, তার মধ্যে যে ভাজা তেলটা ছিল সেটাও অল্প দিলাম অল্প একটু নুন দিয়ে, ভাজা নিম পাতাগুলো দিয়ে ভালোভাবে আলু সেদ্ধটা মেখে নিলাম। এই আলু সেদ্ধ দিয়ে ঘি ভাত খেতে যে কী ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখুন রেডি হয়ে গেছে, এবারে শিম ভর্তাটা বানিয়ে নিই, চলুন। এখানে দেখুন 3 কোয়া রসুন নিয়েছি একটা লঙ্কা, আর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা শিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে বেটে নিয়েছি, তারপরে কড়াতে তেল দিয়ে দিলাম, তেলে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন আর অল্প একটু হলুদ দিয়ে, তার মধ্যে অ্যাড করে দিলাম বেটে রাখা শিমটা দিয়ে। এবার এটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, মানে ড্রাই করে নিতে হবে। আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু মিষ্টিটা বেশি দিতে হয়, মিষ্টি লাগে। আর এখানে দেখুন আমি শুকনো লঙ্কাটাকেও এখানে গুঁড়িয়ে নিচ্ছি, এর মধ্যে অ্যাড করে দেবো। আর পেঁয়াজ ভাজা অল্প একটু দিচ্ছি, কারণ অনেকটা ভাজা হয়ে গেছে, এতটা লাগবে না, তাই অল্প একটু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নিলেই ব্যাস রেডি। চলুন এবার ভাতটাও বেড়ে নিই। গরম গরম ভাত, সাথে নিম পাতা দিয়ে আলু সেদ্ধ মাখা, আর থাকলো এখানে শিম ভর্তা। এই রকম ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, আর সাথে গরম গরম ভাত হলে তো কথাই নেই। আজকে দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। কে ভালোবাসেন এরকম খেতে? আমি তো এই দিয়ে পুরো 1 থালা ভাত খেয়ে নিতে পারবো। সাধারণত অন্যদিন যতটুকু ভাত খাই তার থেকে কিন্তু আজকে ডবল ভাত নিয়েছি। যাই হোক, চলুন আজকে সারাদিন যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভাবছি ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।